যেভাবে মানুষ এক এক করে ইট গেঁথে নিজের জন্য সুরক্ষিত বাড়ি বানায়, তেমনি ভাবে পাখিরাও এক এক করে শুকনো লতা পাতা সংরক্ষণ করে নিজেদের জন্য বাসা বানায়। কোনো মানুষের বাড়ি হোক বা পাখিদের বাসা, তা পরিশ্রম ছাড়া কিছুতেই তৈরি হয় না। কিরে টুনি, তোর বাড়িতে পেরেক মারার শব্দে তো পুরো বন কেঁপে উঠছে। এত কষ্ট করে বাড়ি বানিয়ে কি হবে? এত পরিশ্রম করতে কি তোর ভালো লাগে বল? তুই চাইলেই তো শুয়ে বসে দিন কাটিয়ে দিতে পারিস। না না, এখন শুয়ে বসে কোনো পাখির দিন কাটানোর সময় নয়। সামনে বর্ষাকাল, সবাইকে এখন ঘর বানাতে হবে তো। তা না হলে পুরো বর্ষাকাল আমাদের বৃষ্টিতে ভিজে কাটিয়ে দিতে হবে। বৃষ্টিতে ভিজতে না চাইলে আমাদের নিরাপদ বাড়ি বানানো দরকার। তুই ঠিকই বলেছিস, আমারও একটা বাড়ি বানানো দরকার। আচ্ছা টুনি, তুই কি বলতে পারবি বিনা পরিশ্রমে সহজ পদ্ধতিতে কিভাবে বাড়ি বানানো যায়? যজ্ঞ দাদা সব সময় মনে রাখবে, যা সহজে বানানো যায় তা ভেঙে পড়ে তাড়াতাড়ি, পরিশ্রমের ফল সুমিষ্ট হয়। বুঝলে তো? ওসব সহজ পদ্ধতি ছেড়ে মন দিয়ে বাড়ি বানানোর কাজ শুরু করে দাও। আরে দূর দূর, তোর কাছে বুদ্ধি চাইলাম আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর জ্ঞান তোর কাছেই রাখ। আর তুই দেখে নিস টুনি, আমি বিনা পরিশ্রমে কিভাবে আমার বুদ্ধির দ্বারা বাড়ি জোগাড় করে নেই। বন্ধুরা, তোমরাও কিন্তু দেখবে আমার বুদ্ধির খেল। এ কথা বলে যজ্ঞ কাক টুনিকে পাশ কাটিয়ে উড়ে চলে যায়, আর টুনিও আবার তার বাড়ি বানানোর কাজে মনোযোগ দেয়। যজ্ঞ কাক কিছু দূরে উড়ে গিয়ে মিনু নামের একটা বুড়ি পাখির বাসা দেখতে পায়। আহা, এই বুড়িকে দেখে আমার মাথায় তো একটা বুদ্ধি এসেছে। এই বুড়ির তো গায়ের জোর বল কম, একে সহজেই ঠকিয়ে এর বাসা দখল করে নেওয়া যাবে। যাই যাই, আমার বুদ্ধির দৌড় দেখিয়ে আসি। মিনু মাসি, ও মিনু মাসি, এদিকে গাছে একটু এসো না আমার কাছে। দেখে যাও দেখে যাও, কি অদ্ভুত জিনিস বেরিয়েছে এই গাছের ডালে। কি বেরিয়েছে রে আজব জিনিস? দাঁড়া দাঁড়া, আমিও আসছি দেখার জন্য। এ কথা বলে মিনু যজ্ঞ কাকের কাছে উড়ে যায়। মিনু যেমনি যজ্ঞ কাকের কাছে আসে, অমনি যজ্ঞ কাক দ্রুত উড়ে গিয়ে মিনুর বাসায় গিয়ে ঘাপটি মেরে বসে থাকে। কোথায় রে যজ্ঞ? এই ঢালে তো কিছুই নেই। এ কি রে, তুই আমার বাসায় গিয়ে বসে পড়েছিস কেন? ওঠ ওঠ বলছি আমার বাসা থেকে, আমার বাসা ভেঙে যাবে। বুড়ি রে বুড়ি, তোকে বোকা বানিয়ে আমি ওই গাছের ডালে নিয়ে গেছি যাতে করে তোর বাড়ি দখল করে নিতে পারি। আর এই বাড়িতে এখন যে আছে, বাড়ি তার। পাঁচি কাক, তুই আমাকে বোকা বানিয়ে ধোকা দিলি। দাঁড়া রে দুষ্টু যজ্ঞ, নেওয়াচ্ছি তোকে আমার বাড়ি দখল, দাঁড়া। এ কথা বলে মিনু গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে যজ্ঞ কাকের কাছে যায়, আর সেই ডাল দিয়ে যজ্ঞ কাককে ইচ্ছে মতো মারতে থাকে। ওরে বাবা রে, ও বাবা গো, এই বুড়ির গায়ে শক্তি তো অনেক। মরে গেলাম রে, মরে গেলাম। আর মেরো না মিনু মাসি, তোমার বাড়ি তুমি নাও, আমার কোনো দরকার নেই তোমার বাড়ির। এ কথা বলে যজ্ঞ কাক তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে যায়, আর মিনু হাসতে হাসতে বলে, পাজি কাকটা এসেছিল আমার বাড়ি দখল করতে, দিয়েছি দুটো ঠান্ডা মেরে ঠান্ডা করে। আরে দুষ্ট শয়তান কাক, এই মিনু বুড়ি হয়েছে কিন্তু তার গায়ে শক্তি কমেনি। এদিকে যজ্ঞ কাক মার খেয়ে হতাশ হয়ে একটা গাছের ডালে এসে বসে পড়ে, আর সেই গাছের ডালে কিছুক্ষণ পর কবুতর নামের একটা পাখি এসে বসে। এ কি যজ্ঞ দাদা, মুখটা আমার বাংলার পাঁচের মতো করে আছো কেন? মনে তো হচ্ছে কোথাও থেকে ইচ্ছে মতো মার খেয়ে এসেছো। আরে না না, আমি কেন কারো কাছে মার খাবো? জানো তো কবুতর, আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বলো তো, আমরা যে এত পরিশ্রম করে একটা বাড়ি বানাই, এই বাড়িগুলো আমাদের মারা যাবার পর কে ব্যবহার করে? কেন আমাদের ছানারা ব্যবহার করবে?
আমাদের পরবর্তী প্রজন্ম ব্যবহার করবে। আর যাদের ছানা নেই, যারা মারা গিয়েছে, তাদের বাড়িগুলোর কি হবে? সেগুলো বাড়ি কে ব্যবহার করে? মানে এসব কি আজগুবি প্রশ্ন? হ্যাঁ, এসবের উত্তর আমার জানা নেই। আমি জানি না ওসব বাড়ি কে ব্যবহার করে। আরে আরে, তার মানে কি ওই বাড়ির মালিক থাকে না? এই তো এই তো পেয়ে গেছি আরেকটা বুদ্ধি। যেই বাড়ির মালিক নেই, সেই বাড়ি আমাকে দখল করে নিতে হবে। তাহলে বাড়ি বানানোর জন্য কোনো পরিশ্রম করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এখন আমাকে ওই বাড়িগুলোই খুঁজে বের করতে হবে। এ কথা বলে যজ্ঞ কাক সেখান থেকে উড়ে চলে যায়। আর কবুতর যজ্ঞর কোনো কথা বুঝতে না পেরে বোকার মতো যজ্ঞর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হায় হায় রে, পুরো বন ঘুরে দেখলাম, একটাও ফাঁকা বাসা পেলাম না। আমি এখন কোন বাসায় থাকবো? যতই যাই হয়ে যাক না কেন, নিজে খেটে আমি কিছুতেই বাড়ি বানাবো না। না 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 না। এ কথা বলে যজ্ঞ কাক একটা গাছের ডালের উপর উড়ে এসে বসে পড়ে। আর হঠাৎ করে পাশে তাকিয়ে দেখে অপর একটা গাছের ডালে ইগলি নামের একটা পাখি তার ডিম নিয়ে আরামে ঘুমিয়ে আছে। আর সেই গাছের নিচেই একটা বাঘও ঘুমিয়ে আছে। ওরে যজ্ঞু রে যজ্ঞু, তোর বুদ্ধির দরজা তো আবার খুলে গেছে। আচ্ছা, ওই ইগলির ডিম চুরি করে যদি আমি বাঘের সামনে রেখে দেই, আর ইগলি বাঘকে ডিম চুরি করার দায়ে আক্রমণ করবে, তখন বাঘের সাথে শক্তিতে না পেরে ইগলিও মারা যাবে। আর এই সুযোগে ইগলির বাসা আমি দখল করে নিব। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করি। যেই ভাবা সেই কাজ। যজ্ঞ কাক চুপি চুপি নিঃশব্দে উড়ে এসে ইগলির বাসা থেকে ডিম চুরি করে। আর সে ডিম ঘুমন্ত বাঘের সামনে রেখে দেয়। আর দূরের এক গাছের ডালে গিয়ে যজ্ঞ কাক বসে পড়ে। আর কি ঘটবে তা লক্ষ্য করতে থাকে। আহা, আজ কি ঘুমটাই না হলো আমার। ও মা, এ কি? এটা তো একটা পাখির ডিম আমার সামনে। আমার তো আজ রাজ কপাল, ঘুম থেকে উঠে আমার সামনে খাবার তৈরি। হা হা হা। এ কথা বলে বাঘ যখন ডিম খেতে যাবে, অন্যদিকে ইগলিও তার বাসায় ঘুম থেকে ওঠে। আর ঘুম থেকে উঠে তার ডিম দেখতে না পেয়ে কাঁদতে থাকে। হায় হায়, আমার ডিম কোথায়? আমার ডিম নিয়ে তো আমি ঘুমিয়েছিলাম। কে চুরি করে নিয়ে গেল আমার ডিম? এ কি? এটা কি দেখছি আমি? গাছের নিচে বাঘ আমার ডিম তার মুখে নিয়ে আছে। তার মানে ওই বাঘ আমার ডিম চোর। দাঁড়া শয়তান বাঘ, তোকে খাওয়াচ্ছি চুরি করা ডিম। এই শয়তান বাঘ, এই তোর সাহস তো কম নয়, আমার ডিম চুরি করে খাচ্ছিস? দিয়ে দে, দিয়ে দে বলছি, আমার ডিম দিয়ে দে। আজ আমার ডিমের কিছু হলে আমি তোকে ছাড়বো না। মুখ সামলিয়ে কথা বল, এটা কিছুতেই তোর ডিম নয়। আমার খাওয়া বন্ধ করতে চাচ্ছিস তুই চোরের অপবাদ দিয়ে। দেখ, তোর সামনে আমি এই ডিম খাবো। হা হা হা। পাজি বাঘ, তুই আমার ডিম নষ্ট করে দিলি। ছাড়বো না তোকে, আমি কিছুতেই ছাড়বো না। আজ তোকে আমার ধারালো নখ দিয়ে মেরে ফেলবো। এ কথা বলে ইগলি বাঘের উপর আক্রমণ করে বসে। এদিকে বাঘও স্থির না থেকে ইগলির উপর আক্রমণ করে। আর বাঘ তার শক্তিশালী এক থাবায় ইগলিকে হত্যা করে। তারপর সেখান থেকে চলে যায়। ইগলি মারা যাবার পর সেখানে যজ্ঞ কাক আসে। হা হা হা, আমার পরিকল্পনা সফল হয়ে গেছে। এবারে মৃত ইগলির বাসায় আরাম করে আমি বসবাস করতে পারবো। দেখলে তো বন্ধুরা, বুদ্ধির জোরে বিনা পরিশ্রমে কিভাবে আমি থাকার জন্য একটা বাসা পেয়ে গেলাম। এ কথা বলে যজ্ঞ কাক ইগলির বাসায় আরাম করে বসে পড়ে। বাবা, ইগলির বাসাটা কি শক্ত! যাক, শক্ত হোক আর যাই হোক, থাকার মতো তো একটা জায়গা পেয়েছি। আজ সারাদিন অনেক খাটাখাটুনি করেছি। যাই, এখন আরামে একটু ঘুমিয়ে পড়ি। এ কথা বলে যজ্ঞ কাক আরাম করে বাসায় ঘুমিয়ে পড়ে। এভাবে সেই দিনটি কেটে যায়। আর যখনই রাত নেমে আসে, তখনই বনে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়।
ইগলির বাসাটা পুরনো আর নড়বড়ে থাকার কারণে ঝড় বৃষ্টি সামলাতে না পেরে যোগু কাকার পুরো বাসাটা গাছের ডাল থেকে মাটিতে পড়ে যায়। ওরে বাবা রে, ওরে বাবা গো, আমার কবরটাই বুঝি ভেঙে গেল গো। ও বাবা, শেষমেশ এই ঈগলের বাসাটাও আমার কপালে নেই, এটাও ভেঙে গেল। না না, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আমাকে পরিশ্রম করে বাড়ি বানাতেই হবে। এত কিছু না করে যদি আমি একটা বাড়ি বানাতাম, তবে এই ঝড়ে আমাকে কবর ভাঙতে হতো না। হায় হায় রে। এ কথা বলে যোগ্য কাক ভাঙা কোমরের ব্যথা নিয়ে কপাল চাপকাতে থাকে আর বৃষ্টিতে ভিজতে থাকে। আর এদিকে বনের অন্য সব পাখিরা তাদের কষ্ট করে বানানো ঘরে ঝড় বৃষ্টির রাতে আরাম করে ঘুমাতে থাকে। তো বন্ধুরা, কথায় আছে না, পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি। পরিশ্রম না করলে কোনো কিছুই হাসিল হয় না। আরে টুনি, তুমি কোথায় যাচ্ছো? তোমার ছানারা কেমন আছে গো? ছানারা ভালো আছে গো বিউটি দিদি। আমি তো দানা সংগ্রহ করতে যাচ্ছিলাম, আর কদিন পরে বর্ষাকাল শুরু হবে গো দিদি, তাই এখন থেকে দানা জমা করছি। তা তোমার কি খবর গো দিদি? সত্যি গো টুনি, তুমি অনেক চালাক। কি সুন্দর বুদ্ধি তোমার। সামনে যে বর্ষাকাল আসছে তা তো আমি ভুলেই গেছিলাম। আমাকেও তো ছানাদের জন্য দানা জমাতে হবে। চলো গো টুনি, আমিও তোমার সাথে যাব। টুনি আর বিউটি দানা সংগ্রহ করতে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন টুনি আর বিউটি আবারও দানা সংগ্রহ করতে যায়, আর পথের মধ্যে তাদের কালু আর কাকুলির সাথে দেখা হয়ে যায়। কি গো কাকুলি দিদি, এত সেজে গুজে কোথায় যাচ্ছো? তোমাদেরকে তো একদিনও দানা সংগ্রহ করতে দেখলাম না। তোমরাও চলো না আমাদের সাথে, একসাথে দানা সংগ্রহ করতে যাই। কদিন পরেই তো বর্ষাকাল শুরু হবে, তোমরা কি সে কথা ভুলে গেছো? আরে আরে, আমি কি এত সুন্দর করে মেকআপ করে রেডি হয়েছি তোমাদের সাথে রোদে পুড়ে দানা সংগ্রহ করতে যাওয়ার জন্য? হ্যাঁ, আমি তো আমার স্বামী কালুর সাথে সিনেমা দেখতে যাচ্ছি। কি গো, তুমি কিছু বলো না? হ্যাঁ হ্যাঁ, আমরা তো সিনেমা দেখতে যাচ্ছি। আর তাছাড়া এখনো বর্ষাকাল আসতে অনেক বাকি। চলো গিনি চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। পরে গেলে আবার সিনেমাটা শেষ হয়ে যাবে। হ্যাঁ গো হ্যাঁ, চলো চলো। এদের সাথে কথা বলে আমাদের অনেক সময় চলে গেল। কালু আর কাকুলি সিনেমা দেখতে চলে যায়। এদের মতো অলস স্বামী স্ত্রী আমি আর একটাও দেখিনি। সারাদিন শুধু সাজগোজ আর আনন্দ ফুর্তি করে সময় নষ্ট করে। আচ্ছা, এদের পেট চলে কি করে? ছাড়ো তো দিদি এদের কথা, চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে। এরপর টুনি আর বিউটি মিলে দানা সংগ্রহ করতে যায়। দানা সংগ্রহ করে বাড়িতে চলে যায়। মা, তুমি এসেছো, অনেক ভালো হয়েছে। আমার তো মেঘের গর্জন শুনে অনেক ভয় করছিল। মা মা, আমার অনেক তেষ্টা পেয়েছে, আমি জল খাবো মা। চলো মা, জল খেতে যাই। চল আমার ছানারা, বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা নদী থেকে জল পান করে আসি। টুনি তার ছানা দুটোকে নিয়ে নদীতে যায় জল পান করতে। এদিকে একটা ঝোপের আড়াল থেকে কালু কাকটা দেখতে থাকে আর তাড়াতাড়ি উড়ে গিয়ে টুনির ঘরের ছাদে বসে পড়ে। এরপর কালু কাক তার ঠোঁটের সাহায্যে টুনির ঘরের চালে একটা ফুটো তৈরি করে। তারপর পাশে থাকা একটা গাছ থেকে বড় একটা পাতা ছিঁড়ে কালু কাক টুনির ঘরের চালার সেই ছিদ্রতে রেখে দেয়। হা হা হা, কাজ হয়ে গেছে। এবার আমি রাতের বেলা নিশ্চিন্তে টুনি সংগ্রহিত করা দানা আরামে চুরি করতে পারবো। হা হা হা। এ কথা বলে কালু কাক তাড়াতাড়ি তার বাড়িতে চলে যায়। গিন্নি গো গিন্নি, কাজ হয়ে গেছে। আমি টুনির ঘরে চালে ফুটো করেছি আর একটা বড় পাতা দিয়ে ছিদ্রটি ঢেকে রেখেছি, যাতে টুনি কোনোভাবে সেটা বুঝতে না পারে। টুনি যখন তার দুই ছানাকে নিয়ে বাড়ি ফিরছিল, তখন অনেক জোরে বৃষ্টি পড়তে শুরু করে। টুনি অনেক দ্রুত তার ছানাদেরকে নিয়ে বাড়িতে চলে আসে। মা, বাইরে তো অনেক জোরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ বেটা, কিন্তু আমাদের কোনো চিন্তা নেই,
কারণ আমাদের কাছে অনেক খাবার আছে। চল আমার ছানারা, এবার আমরা দানা খেয়ে ঘুমিয়ে পড়ি। টুনি আর তার দুই ছানা মিলে দানা খেয়ে শুয়ে পড়ে। আর তাড়াতাড়ি তারা তিনজনই ঘুমিয়ে পড়ে। গভীর রাতে কাকুলি কালুকে বলতে থাকে, কালু, আমার না অনেক ক্ষুধা লেগেছে গো। এতক্ষণে নিশ্চয় টুনি তার ছানা দুটোকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। যাও কালু যাও, তাড়াতাড়ি গিয়ে টুনির ঘর থেকে খাবার চুরি করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি। আমি যাব আর এই ছুটে চলে আসবো। কালু কাক টুনির ঘরের চালায় যায় আর আস্তে করে পাতাটা সরিয়ে চালের ফুটো দিয়ে টুনির ঘরে প্রবেশ করে। আর টুনির রাখা একটা মিষ্টি ফল নিয়ে আবারও ফুটো দিয়ে বাইরে বেরিয়ে আসে। আর খুব সাবধানে আবারও চালের ফুটোটি পাতা দিয়ে বন্ধ করে দেয়। পরের দিন সকালবেলা টুনি তার রাখা মিষ্টি ফলটি দেখতে না পেয়ে তার ছানাদেরকে বলতে থাকে, মা টুকি, বাবা রকি, মিষ্টি ফলটি তোরা খেয়েছিস? মা আমি তো খাইনি। মা আমিও খাইনি। তাহলে ওই মিষ্টি ফলটি কোথায় হারিয়ে গেল? আমি তো কাল রাতে ভালো করে দরজা লাগিয়ে রেখেছিলাম। তাহলে আমার রাখা মিষ্টি ফলটি কে চুরি করে নিয়ে গেছে? এ কথা বলতে বলতে রকির চোখ ঘরের ছাদের দিকে যায়। আর সে তার মাকে বলতে থাকে, মা, মা দেখো দেখো, ঘরের চালে কেউ ফুটো করেছে, আবার পাতা দিয়ে ঢেকে দিয়েছে। নিশ্চয়ই এই কাজ ওই দুষ্টু কালু দাদা করেছে। এই টুনির সাথে চালাকি, আজ এই চালাকির জবাব টুনি তোমাকে দিবে কালু দাদা। কালু কাকার কাকুলি মিষ্টি ফল খেয়ে আরামসে ঘুমাতে থাকে। আর এদিকে বিউটি পায়রাও তার ছানা পারুল আর স্বামী বান্টি সহ দানা খেয়ে ঘুমিয়ে থাকে। গভীর রাতে কালু কাক কাকুলিকে বলতে থাকে, গিন্নি, আমি তাহলে এবার টুনির ঘরে খাবার চুরি করতে যাই। কালু, বলছিলাম কি, আজ আমি যাব টুনির ঘরে চুরি করতে। তুমি শুধু আমাকে বলো কিভাবে টুনির ঘরে ঢুকবো। এরপর কালু কাকুলিকে সবটা বুঝিয়ে বলে। এভাবে চলতে থাকলে তো টুনি কোনোদিনও জানতে পারবে না যে ওর খাবারগুলো কে চুরি করে নিয়ে যায়। এদিকে টুনি কালুকে শিক্ষা দেওয়ার জন্য তৈরি হতে থাকে। টুনি একটা লোহার দণ্ডকে আগুনে পোড়াতে থাকে। এদিকে গভীর রাত হয় আর বৃষ্টি পড়তে থাকায় কাকুলিকে কেউ দেখতে পায় না। কাকুলি উঠতে উঠতে টুনির ঘরে চালা এসে বসে। মা, মা, মনে হয় ঘরের চালে কেউ এসে বসলো। চুপ কর বাবা, চুপ কর। তাড়াতাড়ি করে শুয়ে চোখ বন্ধ করে থাক। এরপর টুনি ছানাদেরকে নিয়ে ঘুমিয়ে থাকার ভান করে। এদিকে কাকুলি অনেক সাবধানে চালের ছিদ্রের পাতা সরিয়ে টুনির ঘরের ভিতরে প্রবেশ করে আর টুনির রাখা একটা মিষ্টি ফল নিতে চায়। আর তখনই টুনি পিছন থেকে লোহার গরম দণ্ডটি কাকুলির পাখায় লাগায়। ওরে বাবা রে, আমি যে মরে গেলাম রে, মরে গেলাম। হায় হায় রে, আমার পাখা। কালু, কালু আমাকে বাঁচাও, কালু। টুনি আবারও লোহার গরম দণ্ডটি কাকুলির পাখায় লাগাতে থাকে আর বলতে থাকে, বলো কাকুলি দিদি, আবারও চুরি করবে? আমি কষ্ট করে আমার ছানার জন্য খাবার সংগ্রহ করেছি, আর তোমরা দুই অলস স্বামী স্ত্রী মিলে আমার সাথে চালাকি করছো। এত বড় চালাকি করে তোমরা আমার খাবার চুরি করো? এখন দেখো কেমন লাগে। এই টুনির সাথে চালাকি করতে এসে নিজেই তো ফেঁসে গেলে। কাকুলির এমন অবস্থা দেখে টুনির দুই ছানাই হাসতে থাকে। কাকুলি তাড়াতাড়ি করে কাঁদতে কাঁদতে টুনির ঘর থেকে পোড়া পাখা নিয়ে বাইরে পালিয়ে যায়। হায় হায় রে, আমার পাখা পুড়ে গেল, আমার পাখা পুড়ে গেল রে। কাকুলি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায় আর কালুকে সব কথা খুলে বলে। কাকুলির এমন অবস্থা দেখে কালু বলতে থাকে, হায় রে, টুনির সাথে চালাকি করতে গিয়ে তো আমরাই ফেসে গেছি। গিন্নি, আমরা আর কখনো কারো খাবার চালাকি করে চুরি করব না। এখন থেকে পরিশ্রম করে দানা সংগ্রহ করে খাবো গো। কি বলো তুমি?
তুমি ঠিকই বলেছো গো, ঠিকই বলেছো। টুনির সাথে চালাকি করা আমাদের একদম ঠিক হয়নি। তো বন্ধুরা, দেখলে তো অতি চালাকের গলায় দড়ি। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।